সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি, জরুরি অবস্থা জারির শঙ্কা রাহুল গান্ধীর। যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাব পাশ হওয়ায় ট্রাম্পের ক্ষোভ। লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে ড্রোন হামলা। ইরানের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিভাজনের ষড়যন্ত্র চলছে বললেন খামেনি। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র বাড়বে, জ্যামিতিক হারে কিম জং উনের হুঁশিয়ারি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর এক বছরের বেশি সময় ক্ষমতায় থাকতে পারবেন না বলে দাবি করেছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ যে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর ভর করে সরকার পরিচালিত হচ্ছিল তা এখন ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে। পাশাপাশি নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে প্রধানমন্ত্রী জরুরি অবস্থার মতো কঠোর পদক্ষেপও নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নয়াদিল্লিতে আদিবাসী জনগোষ্ঠীর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে এবং সেখানকার অনেকেই বিরোধী শিবিরের সঙ্গে তথ্য ভাগাভাগি করছে। তার ভাষায় দেশের সিস্টেমের মধ্যে একটি সংঘবদ্ধ বিক্ষোভ তৈরি হচ্ছে। যে সিস্টেম একসময় নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণ করতেন, সেই সিস্টেমই এখন আমাকে তার সম্পর্কে তথ্য দিচ্ছে। গোটা ব্যবস্থার ভেতর থেকে একটি বড় ঝাঁকুনি আসতে চলেছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়মিতভাবে তার কাছে পৌঁছাচ্ছে। এসব ঘটনার ভিত্তিতে রাহুল গান্ধীর মন্তব্য, আমার হিসেবে নরেন্দ্র মোদী আর এক বছরও ক্ষমতায় থাকবেন না। কংগ্রেস নেতা দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে ভারতের সামনে একটি বড় অর্থনৈতিক সংকট এগিয়ে আসছে, যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা বা শক অবজারভার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ধ্বংস করে ফেলেছে। এর ফলে আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাব আরও তীব্রভাবে দেশের উপর পড়তে পারে। এখানেই থেমে থাকেননি রাহুল গান্ধী। তিনি আরও দাবি করেন যে নির্বাচন কমিশনকে মোদী নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলে মনে করা হয়, সেই নির্বাচন কমিশনের কার্যালয় থেকেও আমার কাছে বার্তা এসেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তদন্তকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও নিয়মিত তথ্য পাঠান। রাহুলের বক্তব্য, মোদী এখন চরম অস্বস্তির মধ্যে রয়েছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন দীর্ঘদিন ধরে যে প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো তার নিয়ন্ত্রণে ছিল সেটি ভেঙে পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জন অসন্তোষ মোকাবেলায় সরকারের জরুরি অবস্থার মতো কঠোর পদক্ষেপ নিতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার মতে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যার নজির সাম্প্রতিক ইতিহাসে খুব কমই দেখা গেছে। সেই সংকট মোকাবেলায় সরকার অসাধারণ ক্ষমতা প্রয়োগের পথ বেছে নিতে পারে বলেও ইঙ্গিত দেন কংগ্রেসের এই নেতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের তার যুদ্ধের পরিচালনার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব পাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা চলার সময় এ ধরনের ভোট দেওয়া ঠিক হয়নি। ট্রাম্প বলেন, ডেমোক্রেটদের পাশাপাশি 4 রিপাবলিকান সদস্যও এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তারা শুধু লোক দেখানো রাজনীতি করছেন এবং তাদের এ কাজের জন্য লজ্জিত হওয়া উচিত। ট্রাম্প আরও অভিযোগ করেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা জাতীয় স্বার্থের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার মতে ইরানের সঙ্গে আলোচনার চূড়ান্ত পর্যায়ে এমন সিদ্ধান্ত প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা এখনও অব্যাহত রয়েছে। তিনি ইতিবাচক ফলাফলের আশাবাদী। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে শেষ মুহূর্তে গাড়ি থেকে নেমে যান জেনারেল রাফি। ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দখলদার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, দক্ষিণ লেবাননে একটি গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন মেজর মিলো। তিনি কয়েকজন সামরিক কর্মকর্তার সঙ্গে মাঠ পর্যায়ের সফরে ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, মিলো ও তার এক সহকারী গাড়ি থেকে নামার কিছুক্ষণ পর একটি বিস্ফোরকবাহী ফার্স্ট পার্সন ভিউ ড্রোন তাদের গাড়িতে আঘাত হানে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তারা অক্ষত থাকেন। ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ সংবাদটি প্রকাশের অনুমতি দেওয়ার পর ঘটনাটি সামনে আসে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর ইচ্ছাকৃতভাবে আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানাতে চাচ্ছে। গত সপ্তাহে কান জানিয়েছে, হিজবুল্লাহ জ্যেষ্ঠ ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের লক্ষ্য ড্রোন, অন্যান্য
মানববিহীন আকাশযান এবং সমন্বিত হামলার মাধ্যমে ইসরায়েলের কমান্ড, নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা জেনারেল রাফির উপর হামলা সেই কৌশলেরই অংশ হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি বলেছেন, দেশটির শত্রুতা সামরিকভাবে ব্যর্থ হওয়ার পর এখন ভিন্ন কৌশলে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। বৃহস্পতিবার এক লিখিত বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA সহ পশ্চিমা দেশগুলো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালালেও তা সফল হয়নি। বার্তাটি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুবার্ষিকী এবং একটি গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনে পাঠ করা হয়। খামেনি দাবি করেন, সামরিক ক্ষেত্রে ব্যর্থতার পর এখন প্রতিপক্ষ শত্রুগুলো দেশের ভেতরে বিভাজন তৈরি এবং জনগণের মধ্যে হতাশা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। তার মতে সরাসরি সংঘাতের পরিবর্তে এটি জাতীয় ঐক্য দুর্বল করার একটি প্রচেষ্টা। তিনি আরও সতর্ক করে বলেন, যে কোনো বক্তব্য বা কর্মকাণ্ড যা জনগণের মধ্যে হতাশা, অসন্তোষ বা বিভ্রান্তি সৃষ্টি করে তা পরোক্ষভাবে শত্রুদের উদ্দেশ্যকেই সাহায্য করে। ইরানের সর্বোচ্চ নেতা নাগরিকদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সংবেদনশীল এই সময়ে এমন কোনো আচরণ করা উচিত নয় যা অভ্যন্তরীণ বিভাজনকে আরও গভীর করে। তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য দায়ী করেন এবং ইসরায়েলকে মার্কিন সামরিক উপস্থিতির সমর্থনে টিকে থাকা একটি শক্তি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ইসরায়েল ইস্যুতে ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। নতুন অস্ত্রমানের পারমাণবিক উপাদান উৎপাদনকারী একটি স্থাপনা পরিদর্শন করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন, দেশটির পারমাণবিক শক্তি জ্যামিতিক হারে বৃদ্ধি করা হবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। কিম জং উনের দাবি, গত 5 বছরে উত্তর কোরিয়া অস্ত্রমানের পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে। তিনি বলেন, নতুন কারখানাটি দেশটির পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পারমাণবিক বিজ্ঞানীদের প্রশংসা করে কিম জং উন বলেন, তারা 5 বছর মেয়াদী পরিকল্পনার লক্ষ্য পূরণ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এখন কল্পনারও অতীত। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী দেশটির পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্থানকে একটি কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।